হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু দ্য ক্যাপসুল কোর্স প্রেজেন্টেড বাই দীপান্ত স্টাডি হাব। এই ভিডিওটা একটা ক্যাপসুল কোর্স নিয়ে। ক্যাপসুল কোর্স কি? না আমরা ২০ মিনিট বা ২৫ মিনিট বা ম্যাক্সিমাম ৩০ মিনিটের একটা ভিডিও আপলোড করব। যেটার বিষয়বস্তু হবে একটা পার্টিকুলার কোনো টপিক নিয়ে, যেটা জেনারেলি পরীক্ষাতে ৫ নাম্বার বা ৬ নাম্বারের ডাইরেক্ট কোয়েশ্চেন হিসাবে চলে আসে বা সেটা কোনো একটা ইম্পোর্টেন্ট কনসেপ্ট নিয়ে আমরা ভিডিওটা বানাবো। আর আজকের আমাদের এই ক্যাপসুল কোর্সের ফার্স্ট ভিডিও, যেটা টপিক হচ্ছে গ্রিফিথের পরীক্ষা বা যেটাকে আমরা গ্রিফিথের রূপান্তর ভবন পরীক্ষাও বলে থাকি। এই ভিডিওতে আমরা গ্রিফিথের পরীক্ষা সম্বন্ধে জানবো। তার সাথেই অ্যাভেরি ম্যাকলিওড এবং ম্যাককার্টি কি এক্সপেরিমেন্ট করেছিলেন যেটা এই গ্রিফিথের পরীক্ষার সাথেই রিলেটেড, সেটাও আমরা দেখব। তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। তো প্রথমেই ইনি হচ্ছেন আমাদের বিজ্ঞানী ফ্রেডরিক গ্রিফিথ বা গ্রিফিথ আঙ্কেল। গ্রিফিথ আঙ্কেলকে সবাই হাই বলো, হাই আঙ্কেল। তো এই বিজ্ঞানী ফ্রেডরিক গ্রিফিথ ১৯২৮ সালে দুটো জিনিস নিয়ে একটা পরীক্ষা করেন। সেই দুটো জিনিস কি কি? না, ১ নাম্বার হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া আর আরেকটা হচ্ছে ইঁদুর। ঠিক আছে? তো এই যে ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া, তার আবার দুটো মেন স্ট্রেন তিনি নিয়েছিলেন। সেগুলো কি কি? না, একটা হচ্ছে 2R স্ট্রেন, আরেকটা হচ্ছে 3S স্ট্রেন। কিচ্ছু না, এই দুটো হচ্ছে এই ডিপ্লোকক্কাস নিউমোনির স্ট্রেন। তাহলে স্ট্রেন কি আমাদের জানতে হবে। স্ট্রেন মানে হচ্ছে প্রকারভেদ। মানে এই যে 2R এবং 3S দুটো যে স্ট্রেন, এরা দুজনেই কিন্তু ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়ায়, কিন্তু এদের বাহ্যিক গঠনের কিছু ডিফারেন্স রয়েছে। এই যে 2R স্ট্রেন, সেই R মানে হচ্ছে রাফ। রাফ কেন? না, এদের বাইরে কোনো ক্যাপসুলের আবরণী থাকে না। আর এই যে 3S স্ট্রেন, সেটা হচ্ছে S মানে হচ্ছে স্মুথ। স্মুথ মানে কেন স্মুথ লাগে? না, যখন আমরা অ্যাকচুয়ালি এদেরকে মাইক্রোস্কোপের নিচে দেখি, তখন এদের বাইরের থেকে দেখতে অনেকটা মসৃণ মনে হয় এবং সেটার কারণ হচ্ছে ক্যাপসুল এর উপস্থিতি। তাহলে স্ট্রেন কি সেটা যদি এখনো ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে আমরা এটাকে ডিটেইলে এখনই আবার বুঝবো। সেটা কিরকম? না, ধর বাঁদিকে যে আছে সে হচ্ছে একটা স্কুল বয়। মানে ও স্কুল ইউনিফর্মে রয়েছে। এইবারে ও যদি কোনো একটা ক্লাবে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে ক্লাবে ওকে অ্যালাউ করবে না। যে কোনো একটা স্কুল বয়কে ক্লাবে অ্যালাউ নেই। কিন্তু সে তখন কি করছে? না, একটা রেইনকোট পরে নিচ্ছে। রেইনকোট পরার পরে তাকে কিরকম দেখতে লাগছে সেটা হচ্ছে এই ডান দিকের ছবিটা। তাহলে এক্ষেত্রে তাকে তার আর ইউনিফর্মটা দেখা যাচ্ছে না। তাহলে এখন সে ইজিলি কিন্তু ক্লাবেতে প্রবেশ করতে পারবে। এটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে। তাহলে এই যে রেইনকোটটা পড়েছে, এইটা হচ্ছে এর ক্যাপসুল। এবং এই ক্যাপসুলটা পড়ার কারণে কি হচ্ছে? না, ওই ক্লাবের যে গার্ড, সেই গার্ড কিন্তু একে সহজে চিনতে পারছে না। যার কারণে এ কিন্তু ক্লাবের মধ্যে ঢুকে যেতে পারছে। ঠিক সেই রকম এই বাঁদিকে যে আছে সে রিপ্রেজেন্ট করছে আমাদের এই ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়ার যে 2R স্ট্রেন বা যেটাকে আমরা বলছি রাফ স্ট্রেন, সেটাকে। আর ডান দিকে যে আছে সে রিপ্রেজেন্ট করছে আমাদের এই ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়ার যে 3S স্ট্রেন, সেই 3S স্ট্রেনটাকে। S মানে হচ্ছে স্মুথ, যেটা আমরা অলরেডি বলেছি। এবারে এই দুটো স্ট্রেনের মধ্যে কিছু পার্থক্য আছে। প্রথম পার্থক্য আমরা কি বললাম? না, রাফ স্ট্রেন যেটা, তাতে ক্যাপসুল থাকে না। আর যেটা স্মুথ স্ট্রেন, তাতে ক্যাপসুল থাকে। তাহলে যে রাফ স্ট্রেন, তাতে যেহেতু ক্যাপসুল থাকে না, তাহলে কি হবে? না, অ্যান্টিবায়োটিক এবং শ্বেত রক্তকণিকা দ্বারা নষ্ট হয়। অ্যাকচুয়ালি কি হয়? না, এই যে ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া, এটা হচ্ছে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে, যেটা হচ্ছে ফুসফুসের একটা রোগ। এইবারে আমাদের শরীরের নিজস্ব ডিফেন্স মেকানিজম বা নিজস্ব যে সোলজার আমরা বলতে পারি, যাতে কোনো বাইরের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে না পারে, তার জন্যে আমাদের শরীরে রয়েছে শ্বেত রক্তকণিকা। যেগুলো কি করে? না, আমাদের দেহে বাইরের থেকে কোনো ক্ষতিকর বা বিজাতীয় পদার্থ যদি প্রবেশ করে, এই শ্বেত রক্তকণিকা সেগুলোকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির সাহায্যে নষ্ট করে দেয়। ফ্যাগোসাইটোসিস মানে কি? না, ডাইরেক্ট ওটাকে গিলে খেয়ে নেয় এবং যার মাধ্যমে ওই
জাতীয় যে পদার্থ বা জীবাণু সেটাকে নষ্ট করে দেয়। তাহলে যেহেতু এর কোনো রেইনকোট মানে ক্যাপসুল নেই, তার কারণে এই 2R স্ট্রেনটাকে শ্বেত রক্তকণিকা এবং অ্যান্টিবায়োটিক খুব সহজেই চিনে ফেলছে এবং নষ্ট করে দিচ্ছে। অন্যদিকে যেটা স্মুথ স্ট্রেন আছে সেটাতে যেহেতু ক্যাপসুল রয়েছে, তার কারণে অ্যান্টিবায়োটিক এবং শ্বেত রক্তকণিকা কিন্তু এদেরকে সহজে চিনতেও পারে না এবং নষ্টও করতে পারে না। ক্লিয়ার? এইবারে যেহেতু এই বাঁদিকের রাফ স্ট্রেনটা সহজেই শ্বেত রক্তকণিকার দ্বারা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এ কিন্তু আমাদের শরীরে রোগ লক্ষণ সৃষ্টি করতে পারে না বা এক কথায় রোগ সৃষ্টি করতে পারে না। কিন্তু অন্যদিকে এই ডান দিকের যেটা স্মুথ স্ট্রেন আছে সেটা কিন্তু শ্বেত রক্তকণিকার দ্বারা নষ্ট হচ্ছিল না, যার কারণে এটা আমাদের শরীরে রোগ সৃষ্টি করতে পারবে। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে তোরা মেন মনে রাখবি এটাই যে যেগুলো রাফ স্ট্রেন হয় সেগুলোকে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখলে সেটাকে অনেকটা অমসৃণ দেখতে লাগে। কেন? কারণ ওদের কোনো ক্যাপসুল থাকে না। তাই এদের নাম হয়েছে রাফ স্ট্রেন এবং এরা খুব সহজেই শ্বেত রক্তকণিকা এবং অ্যান্টিবায়োটিকের সাহায্যে নষ্ট হয়ে যায়, যার কারণে কোনো রোগ সৃষ্টি করতে পারে না। অন্যদিকে যেগুলো ব্যাকটেরিয়ার স্মুথ স্ট্রেন হয় সেগুলোকে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখলে তাদেরকে দেখতে অনেকটা মসৃণ লাগে, কারণ সেগুলোতে ক্যাপসুল থাকে এবং যার কারণে শ্বেত রক্তকণিকা এবং অ্যান্টিবায়োটিক এদেরকে সহজে নষ্ট করতে পারে না। তাই এরা শরীরে প্রবেশ করে কিন্তু রোগের সৃষ্টি করে। এইবারে এই যে লাল দেখতে পাচ্ছিস এইটা হচ্ছে রাফ স্ট্রেন ব্যাকটেরিয়া। দেখ তার বাইরে কোনো ক্যাপসুলের আবরণী নেই। অন্যদিকে এইটা যেটা তোরা দেখতে পাচ্ছিস এইটা হচ্ছে স্মুথ স্ট্রেন ব্যাকটেরিয়া। দেখ রাফ এবং স্মুথ দুজনে দেখতেই কিন্তু একই। স্মুথ স্ট্রেনের ক্ষেত্রে একটা স্পেশাল ফিচার বা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ওর বাইরে চারপাশে একটা সবুজ রঙের কিছু একটা আবরণী রয়েছে। সেটাকেই আমরা বলছি ক্যাপসুল। ক্লিয়ার এই পর্যন্ত? নেক্সট এইবার হচ্ছে পরীক্ষা পদ্ধতি বা এক্সপেরিমেন্টাল টেকনিক। আচ্ছা, এখন কিন্তু আমি কোশ্চেনের উত্তর লেখাচ্ছি না। উত্তরটা আমি একটু পরে লেখাবো, যে যদি ডাইরেক্ট বড় কোশ্চেন চলে আসে যে বিজ্ঞানী গ্রিফিথের পরীক্ষাটি বর্ণনা করো, সেটার উত্তর আমি একদম ডিটেইলে দেখাচ্ছি একটু পরে। এখন জাস্ট তোরা কনসেপ্টটা বুঝে নে। তাহলে আমাদের পরীক্ষা পদ্ধতি। তাহলে আমরা বললাম যে বিজ্ঞানী গ্রিফিথ দুটো জিনিস নিয়েছিলেন। একটা হচ্ছে ইঁদুর নিয়েছিলেন আর ২ নম্বর নিয়েছিলেন তিনি ডিপ্লোকক্কাস নিউমোনি এবং সেটারও দুটো স্ট্রেন, একটা ছিল 2R আরেকটা ছিল 3S। এইবারে ওই যে 2R এবং 3S স্ট্রেন গুলো ছিল সেগুলোকে আমরা এই ইঁদুরের দেহে প্রবেশ করাবো। এক্ষেত্রে তোরা মনে রাখবি এই পরীক্ষাটা ৪ টে স্টেপে হয়েছিল। মানে ৪ বার এই পরীক্ষাটা করব। সেগুলো কি, কি? না ১ম এ আমরা কি করব? না ইঁদুরের শরীরে জীবিত 2R যে ব্যাকটেরিয়া স্ট্রেন সেটাকে প্রবেশ করাবো। ২ নম্বর কি করব? ওই ইঁদুরটার শরীরে জীবিত 3S যেটা স্ট্রেন সেটাকে প্রবেশ করাবো। ৩ নম্বরে ওই ইঁদুরটার শরীরে যে 3S স্ট্রেনটা ছিল সেটাকে ১ম এ আমরা হিট দিয়ে বা তাপ দিয়ে মেরে ফেলেছি এবং সেই যে মৃত 3S স্ট্রেন রয়েছে সেটাকে আমরা ইঁদুরের শরীরে ঢোকাচ্ছি। আর ৪ নম্বর যেটা ভেরি ইম্পোর্টেন্ট, এটা তোরা একদম মুখস্থ রাখবি যে ৪ নম্বর স্টেপে আমরা কি করেছি? না ইঁদুরের শরীরে আমরা দুটো জিনিসের মিশ্রণ ঢুকিয়েছি। একটা হচ্ছে মৃত 3S এবং আরেকটা হচ্ছে জীবিত 2R। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবি এই ৪ নম্বর স্টেপটা। কারণ বিজ্ঞানী গ্রিফিথের পরীক্ষার পরে যখন আমরা অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টির পরীক্ষা পড়ব, তখনও কিন্তু এই ৪ নম্বর যে স্টেপ, মানে ৪ নম্বর স্টেপে আমরা কি মিশ্রণটা প্রবেশ করিয়েছিলাম ইঁদুরের দেহে সেটা কিন্তু কাজে লাগবে। তাহলে ৪ নম্বর স্টেপে আমরা প্রবেশ করিয়েছি মৃত 3S এবং জীবিত 2R এই দুটো স্ট্রেন এর মিশ্রণ। ক্লিয়ার? তাহলে ১ম যে আমরা স্টেপ ছিল যে ইঁদুরের শরীরে জীবিত 2R প্রবেশ করিয়েছি, সেক্ষেত্রে তাহলে আমরা কি পর্যবেক্ষণ করব বা কি দেখব? না আমরা জানি যে যেহেতু 2R স্ট্রেনটা রোগ লক্ষণ সৃষ্টি করতে পারছে না, তাহলে ইঁদুরটার শরীরে কোনো রোগ সৃষ্টি হবেও না এবং ইঁদুরটা কিন্তু জীবিত থাকবে। সেটাই দেখব যে ইঁদুরটি বেঁচে আছে। ২ নাম্বার স্টেপ কি ছিল? না ইঁদুরের শরীরে আমরা জীবিত 3S স্ট্রেন ঢুকিয়েছি এবং যেহেতু 3S স্ট্রেনটা জীবিত রয়েছে এবং এটা রোগ সৃষ্টি করতে পারে, তাহলে কিন্তু ইঁদুরটার নিউমোনিয়া রোগ হবে এবং ইঁদুরটি মারা যাবে। সেটাই এখানে দেখাবো যে ইঁদুরটি মারা গেল। ঠিক আছে?
৩ নম্বর যেটা স্টেপ সেটা হচ্ছে মৃত 3S। 3S স্ট্রেনটা রোগ তো সৃষ্টি করতে পারে, মানে নিউমোনিয়া তো সৃষ্টি করতে পারে, কিন্তু সেটা যখন জীবিত থাকবে। ব্যাকটেরিয়াটা যদি নিজেই মারা গেল, তাহলে সে আর কিভাবে রোগ সৃষ্টি করবে? ঠিক আছে? তাহলে এখানে যেহেতু মৃত 3S, তাহলে এও কিন্তু ইঁদুরের শরীরে কোনো রোগ সৃষ্টি করতে পারবে না। মানে ইঁদুরটি বেঁচে আছে। ৪ নম্বর স্টেপ, আবার বলছি এটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট স্টেপ। এখানে দেখ আমরা দুটো জিনিসের মিশ্রণ ঢুকিয়েছি। ১ নাম্বার কি? না মৃত 3S। তাহলে আমরা জাস্ট এর আগের স্টেপেই কি দেখলাম যে 3S টা রোগ তো সৃষ্টি করতে পারে, কিন্তু ও যখন মৃত তখন সে রোগ সৃষ্টি করতে পারে না। তাহলে মৃত 3S এর জন্যে ইঁদুরের শরীরে কোনো রোগ হবার কথা নয়। অন্যদিকে এই যে জীবিত 2R ঢুকিয়েছি, সেটাও আমরা ১ম স্টেপে দেখেছি যে জীবিত 2R ও কিন্তু কোনো রোগ সৃষ্টি করতে পারেনি। তাহলে এই ৪ নাম্বার স্টেপে দুটোর মিশ্রণ যদি ঢোকাচ্ছি, সেক্ষেত্রেও মৃত 3S যেহেতু মৃত, তাহলে রোগ সৃষ্টি করতে পারবে না। আর 2R কখনোই রোগ সৃষ্টি করতে পারছে না। তাহলে এক্ষেত্রে কি উচিত? ইঁদুরটাতে কোনো রোগ সৃষ্টি হবে না। মানে ইঁদুরটার বেঁচে থাকা উচিত। কিন্তু অ্যাকচুয়ালি কি দেখা গেল? না ইঁদুরটি মারা গেল। এইবারে এইটা দেখে বিজ্ঞানী গ্রিফিথের মাথা খারাপ হয়ে গেছে যে এটা কি করে হলো? ইঁদুরটা মারা কি করে গেল? ঠিক আছে? তো সেটাই এবারে আমরা এক্সপ্লেইন করব যে মৃত 3S এবং জীবিত 2R এই দুটোকে দেওয়ার পরেও ইঁদুরটা মারা গেল কেন? নেক্সট, এইবার তোরা ১ম এ দেখ যে এই স্কুল ইউনিফর্ম পরা স্টুডেন্টটা ক্লাবের মধ্যে এন্ট্রি কিভাবে পেয়েছিল? না সেটা হচ্ছে রেইনকোট পরে, এবং সেই রেইনকোট কেনার জন্য কিসের প্রয়োজন ছিল? না সেটা হচ্ছে টাকা। ঠিক সেই রকম কি হয়েছিল? না এই যে মৃত 3S যেটা স্ট্রেন ছিল বা যে মৃত 3S ব্যাকটেরিয়াটা ছিল, তার থেকে এমন কিছু একটা জিনিস যেটা যাচ্ছিল জীবিত 2R এর মধ্যে। এখানে একটা জিনিস লক্ষ্য কর, মৃত 3S এবং জীবিত 2R মানে 3S এবং 2R এদের দুজনের মধ্যে ডিফারেন্স কিন্তু শুধু এই যে বাইরের ক্যাপসুল লেয়ার সেটুকুতেই। ঠিক আছে? তাহলে এই মৃত 3S থেকে কিছু একটা জিনিস যাচ্ছিল জীবিত 2R এর মধ্যে, যেটা এই জীবিত 2R কে রূপান্তরিত করছিল জীবিত 3S ব্যাকটেরিয়ায়। তাহলে মনে থাকবে যে মৃত 3S থেকে কিছু একটা জিনিস যাচ্ছিল জীবিত 2R এর মধ্যে, যেটা এই জীবিত 2R কে রূপান্তরিত করছিল জীবিত 3S ব্যাকটেরিয়ায়। এবং বিজ্ঞানী গ্রিফিথের কাজ কিন্তু এইখানেই শেষ। এই যে একটা জিনিস সেটা অ্যাকচুয়ালি কি, সেটা কিন্তু বিজ্ঞানী গ্রিফিথ প্রমাণ করতে পারেননি। তিনি শুধুমাত্র এই যে একটা জিনিস সেটাকে নাম দিয়েছিলেন ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। ঠিক আছে? এই ট্রান্সফর্মিং প্রিন্সিপাল নাম দেওয়ার পরেই বিজ্ঞানী গ্রিফিথের কাজ কিন্তু শেষ। ক্লিয়ার? এইবার তার কয়েক বছর পরে আরো ৩ জন বিজ্ঞানী আসেন, অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি। এই ৩ জন বিজ্ঞানী মিলে তারা প্রমাণ করেন যে গ্রিফিথের এই যে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল সেটা অ্যাকচুয়ালি ডিএনএ। এই অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন, করে প্রমাণ করেছিলেন যে গ্রিফিথ যে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল এর কথা বলেছিলেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএ। ক্লিয়ার? তাহলে এইবারে এই অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি কি পরীক্ষা করেছিল সেটা একটুখানি দেখি। সেটাই হচ্ছে অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টের পরীক্ষা। এখানেও কিন্তু মনে কর গ্রিফিথের পরীক্ষার যে লাস্ট স্টেপ ছিল যে আমরা ইঁদুরের শরীরে মৃত 3S এবং জীবিত 2R এই দুটো জিনিসের মিশ্রণ প্রবেশ করিয়েছিলাম। তো এই অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি এই জিনিসটাকেই নিয়েছে। কি নিয়েছে? না মৃত 3S এবং জীবিত 2R এই দুটো জিনিসের মিশ্রণ। এইবারে এই মিশ্রণটাতে তারা পৃথকভাবে ৩ বার ৩ টে জিনিস প্রয়োগ করেছিল। কি, কি? না একবার তাতে দিয়েছিল প্রোটিয়েজ, একবার তাতে দিয়েছিল আরএনএস, আরেকবার তাতে দিয়েছিল ডিএনএস। কিচ্ছু না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। প্রোটিয়েজ মানে হচ্ছে এমন একটা উৎসেচক যেটা প্রোটিনকে নষ্ট করে দেয়। আরএনএস মানে হচ্ছে এমন একটা উৎসেচক যেটা আরএনএ কে নষ্ট করে দেয়। আর ডিএনএস মানে হচ্ছে এমন একটা উৎসেচক যেটা ডিএনএ কে নষ্ট করে দেয়। ক্লিয়ার? আচ্ছা এইবার একটা জিনিস বল, ধর তোদের স্কুলে
কোনো ৫ জনের মিলে একটা গ্রুপ করা হয়েছে কোনো একটা পার্টিকুলার কাজের জন্য। এইবার তোরা লক্ষ্য করলি যে সেই গ্রুপ থেকে কোনো ২ জনকে বাদ দিয়ে দিলেও বাকি ৩ জনেও কিন্তু সেম কাজটাই করছে। তার মানেটা কি? না ওই গ্রুপেতে ওই যে ২ জনকে বাদ দিয়েছিস তারা থাকা আর না থাকা দুটোই কিন্তু সমান। ক্লিয়ার? ঠিক সেইরকমভাবে যখন প্রোটিজ প্রয়োগ করা হলো তখন দেখা গেল যে 2R যে স্ট্রেনটা ছিল সেটা 3S এ রূপান্তরিত হচ্ছে এখনো। তাহলে আমি কি বললাম? না প্রোটিজ মানে কি? প্রোটিজ মানে যেটা প্রোটিনকে নষ্ট করে দেয়। তাহলে ওই মিশ্রণে যত প্রোটিন ছিল সেগুলো তো নষ্ট হয়ে গেছে। সত্ত্বেও কিন্তু 2R স্ট্রেনটা 3S তে রূপান্তরিত হচ্ছে। তার মানেটা কি? ওই মিশ্রণে প্রোটিন থাকাও যা, না থাকাও তা। তাহলে ওই রূপান্তর ভবন অর্থাৎ 2S টা 3S এ রূপান্তরিত হবার জন্য কিন্তু প্রোটিন দায়ী নয়। কারণ প্রোটিনটাকে আমরা অলরেডি নষ্ট করে দিয়েছি। ক্লিয়ার? ২ নম্বর যখন আরএনএজ প্রয়োগ করা হয়েছিল সেক্ষেত্রেও দেখা গেল যে 2R যেটা স্ট্রেন সেটা কিন্তু 3S এ রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা ওই মিশ্রণের সমস্ত আরএনএ গুলোকেও নষ্ট করে দিয়েছি। তা সত্ত্বেও কিন্তু 2R টা 3S এ রূপান্তরিত হচ্ছে। তার মানে আরএনএ থাকাও যা, না থাকাও তা। সুতরাং আরএনএটাও কিন্তু দায়ী নয় 2R টা 3S এ রূপান্তরিত হবার জন্য। এইবারে যখন ডিএনএজ প্রয়োগ করা হলো, তখন দেখা গেল যে 2R যেটা স্ট্রেন সেটা কিন্তু 3S এ রূপান্তরিত হচ্ছে না। কেন এরকম হলো? না যখন আমরা ডিএনএস দিয়ে দিয়েছি, তখন ওই মিশ্রণের সমস্ত ডিএনএ গুলো নষ্ট হয়ে গেছে। যার কারণে আর 2R যেটা স্ট্রেন ছিল, সেটা 3S স্ট্রেনে রূপান্তরিত হতে পারল না। তাহলে সেখান থেকেই তারা সিদ্ধান্তে এলো যে ওই যে পার্টিকুলার জিনিসটা যেটা 2R স্ট্রেনকে 3S স্ট্রেনেতে রূপান্তরিত করছিল, সেটা আর কিছুই না, সেটা হচ্ছে ডিএনএ। এবং এখান থেকে এটাই প্রমাণিত হলো যে গ্রিফিথ তার পরীক্ষাতে যেটাকে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল বলেছিলেন সেটা অ্যাকচুয়ালি ডিএনএ। ক্লিয়ার? আমার বোঝানো এই পর্যন্তই কমপ্লিট। এইবারে যে কোশ্চেন যেটা আসবে যে বিজ্ঞানী গ্রিফিথের পরীক্ষাটি বর্ণনা করো বা অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্টি তাদের পরীক্ষাটা বর্ণনা করো, সেটার উত্তরটা কিভাবে লিখতে হবে সেটা এইবার দেখাবো। নেক্সট তো কোশ্চেন হচ্ছে আমাদের টিকা লেখো গ্রিফিথের পরীক্ষা। কিচ্ছু না, আমরা জাস্ট টু দা পয়েন্ট উত্তর লিখবো, এক্সট্রা কোনো কিছু লেখার দরকার নেই। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি লিখবো? না বিজ্ঞানী ফ্রেডরিক গ্রিফিথ ১৯২৮ সালে এই পরীক্ষাটি করেন। এইবারে তোদেরকে একটা জিনিস বলি, যখন তোদেরকে কোনো পরীক্ষা সম্বন্ধে লিখতে বলবে, তোরা তখন পয়েন্ট গুলোকে এইভাবে লিখবি। প্রথমে লিখবি পরীক্ষার উপকরণ, মানে সেই পরীক্ষার জন্য কি কি ব্যবহার করা হয়েছিল। তারপরে তোরা লিখবি পরীক্ষা পদ্ধতি, মানে কিভাবে পরীক্ষাটাকে করা হয়েছিল। তারপরে তোরা পয়েন্ট করবি পর্যবেক্ষণ, মানে ওই পরীক্ষায় তোরা কি কি দেখতে পেলি বা বিজ্ঞানীরা কি কি দেখতে পেয়েছিলেন। আর তারপরে পয়েন্ট করবি সিদ্ধান্ত, মানে ওই পর্যবেক্ষণের উপরে ভিত্তি করে বিজ্ঞানীরা কি কি সিদ্ধান্তে এসেছিলেন। মনে থাকবে? তার আগে এখানে ট্রান্সফরমেশন বা রূপান্তর ভবন কাকে বলে তার সংজ্ঞাটা দেখে নে। ট্রান্সফরমেশন বা রূপান্তর ভবন কি? না যে প্রক্রিয়ায় দাতা কোষ থেকে নির্গত দ্বিতন্ত্রী ডিএনএ বা ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ, তোরা সবাই জানিস যে ডিএনএ ডবল স্ট্র্যান্ডেড হয়, মানে একটা ডিএনএ এর দুটো স্ট্র্যান্ড থাকে। সেই ডিএনএ অণুর একটি অংশ বহিঃকোষীয় মাধ্যমের সাহায্যে গ্রহীতা কোষে প্রবেশ করে গ্রহীতা কোষের ডিএনএ অণুর সঙ্গে পুনঃসংযোজন করে নতুন বৈশিষ্ট্যের সূচনা করে, তাকে রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন বলে। কিচ্ছু না, ধর এইটা একটা পাত্র বা এটা একটা জায়গা। এই জায়গা বা পাত্রটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। রূপান্তর ভবনের জন্য একটা মাধ্যমের কিন্তু অবশ্যই প্রয়োজন। ধর এখানে আমরা একটা জিনিস বা একটা ব্যাকটেরিয়া নিয়েছি এ, আরেকটা সেই ব্যাকটেরিয়ারই অন্য স্ট্রেন নিয়েছি সেটা হচ্ছে বি। এইবারে কি হবে? এই যে এ দেখতে পাচ্ছিস, এ ব্যাকটেরিয়া তার কোষের মধ্যে যে ডিএনএটা আছে সেটা প্রথমে তার শরীর থেকে বেরিয়ে এই যে মাধ্যম বা মিডিয়ামটা আছে সেইখানে চলে আসবে। সেইখান থেকে সেটা আবার খন্ডে খন্ডে ভেঙে গিয়ে তার একটা কোনো পার্টিকুলার খণ্ড এই বি এর শরীরে প্রবেশ করবে।
প্রবেশ করে বি এর যে নিজস্ব ডিএনএ ছিল তার সাথে ওই এ এর যে ডিএনএ এর খণ্ড সেটা কিন্তু জুড়ে যাবে। জুড়ে যাওয়ার পরে সেটা বি এর ডিএনএ এর অংশ হয়ে গেল এবং তারপরে বি কে একটা কিছু বিশেষ বৈশিষ্ট্য প্রদান করবে। ক্লিয়ার? তাহলে এ এর ডিএনএটা ১ম এ যাবে আমাদের বহিঃকোষীয় মাধ্যম বা ওই যে মিডিয়াম বা জল বা যেকোনো মিডিয়াম হতে পারে সেখানে যাবে। সেখানে গিয়ে ডিএনএটা খন্ডে, খন্ডে ভাঙবে। তার নির্দিষ্ট অংশ বি এর শরীরে যাবে এবং তারপরে বি এর যে নিজস্ব ডিএনএ ছিল তার সাথে মিক্স হয়ে যাবে। তারপর বি কে একটা কোনো বিশেষ বৈশিষ্ট্য প্রদান করবে। ক্লিয়ার? নেক্সট এইবারে হচ্ছে পরীক্ষার উপকরণ। আমরা অলরেডি জানি কি নিয়েছিল বিজ্ঞানী গ্রিফিথ তার পরীক্ষার জন্য? না ইঁদুর নিয়েছিল এবং তার সাথে, সাথে ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া নিয়েছিল। এইবারে এই ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া সম্বন্ধে তোদেরকে কিছু বলতে হবে। ১ম এ আমরা কি বলবো? না ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়াটি নিউমোনিয়া রোগের জন্য দায়ী। ঠিক আছে? নেক্সট বলবো যে এই ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়াটির ২ টো স্ট্রেন আছে। একটা হচ্ছে 2R আরেকটা হচ্ছে 3S। এইবারে ১ম এ 2R স্ট্রেন সম্বন্ধে কি বলবো? না এদের ক্যাপসুল গঠিত হয় না। তাই এরা অমসৃণ বা রাফ স্ট্রেন। যার কারণে এদেরকে এই যে রাফ তার ১ম অক্ষর কি? R সেটার জন্য এর নাম হয়েছে 2R। ঠিক আছে? এরা দেহে প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি এই স্ট্রেনের ব্যাকটেরিয়াকে সহজেই গ্রাস বা ফ্যাগোসাইটোসিস করে নেয়। তাই এই ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে না। যার কারণে এই স্ট্রেনের ব্যাকটেরিয়াকে মৃদু বা অসংক্রামক যেটাকে ইংরেজিতে আমরা বলি নন ভিরুলেন্ট স্ট্রেন বলা হয়। ক্লিয়ার? এই ব্যাকটেরিয়াটার আরেকটা স্ট্রেন কি ছিল? সেটা হচ্ছে 3S। 3S সম্বন্ধে আমরা কি বলবো? না এদের ক্যাপসুল গঠিত হয়। যার কারণে এরা হচ্ছে মসৃণ বা স্মুথ স্ট্রেন। ঠিক আছে? এরা দেহে প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি এই স্ট্রেনের ব্যাকটেরিয়াকে সহজে গ্রাস বা ফ্যাগোসাইটোসিস করতে পারে না। যার কারণে এই ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে। সেইজন্য এই স্ট্রেনের ব্যাকটেরিয়াকে তীব্র সংক্রামক বা virulent বলা হয়। এই পর্যন্ত ক্লিয়ার? কিচ্ছু না। পরীক্ষার উপকরণ হিসাবে তিনি নিয়েছিলেন ইঁদুর এবং ডিপ্লোকক্কাস নিউমোনি। এই ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়াটা নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। এই ব্যাকটেরিয়াটার ২ টো স্ট্রেন আছে। একটা হচ্ছে 2R আরেকটা হচ্ছে 3S। 2R, আর মানে হচ্ছে রাফ মানে এদের কোনো ক্যাপসুল থাকে না। যার কারণে শরীরের ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা এদের ফ্যাগোসাইটোসিস করে দেয় সহজেই মানে নষ্ট করে দেয়। যার কারণে এরা রোগ সৃষ্টি করতে পারে না। অন্যদিকে যেটা 3S স্ট্রেন সেটা হচ্ছে ক্যাপসুল থাকে। যার কারণে আমাদের শরীরের যে শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি এদের ফ্যাগোসাইটোসিস করতে পারে না। তাই এরা রোগ সৃষ্টি করতে পারে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে পরীক্ষা পদ্ধতি এবং পর্যবেক্ষণ। আমি যখন তোদেরকে বোঝাচ্ছিলাম তখনই বলেছিলাম যে বিজ্ঞানী গ্রিফিথ পরীক্ষাটাকে ৪ টে ধাপে মানে ৪ বার ধরে করেছিলেন। সেগুলো কি? ১ নম্বর ছিল জীবিত 2R স্ট্রেন ব্যাকটেরিয়াকে ইঁদুরের দেহে ইনজেকশন করা হয়েছিল। ২ নম্বরে কি করেছিলাম? না জীবিত 3S স্ট্রেন ব্যাকটেরিয়াকে ইঁদুরের দেহে ইনজেকশন করা হয়েছিল। ৩ নম্বরে কি করেছিলাম? না মৃত যে 3S স্ট্রেন ব্যাকটেরিয়া ছিল সেটাকে আমরা ইঁদুরের দেহে ইনজেকশন করেছিলাম। আর ৪ নম্বর যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট ছিল সেটা হচ্ছে মৃত 3S এবং জীবিত 2R এই দুটো স্ট্রেন এর যে মিশ্রণ সেটাকে আমরা ইঁদুরের দেহে ইনজেকশন করেছিলাম। এই গেল আমাদের ৪ টে পরীক্ষা পদ্ধতি। এইবারে এদের রিলেটেড পর্যবেক্ষণগুলো কি রকম ছিল? না ১ম এ যখন আমরা জীবিত 2R স্ট্রেনের ব্যাকটেরিয়াকে ইঁদুরের দেহে ঢুকিয়েছিলাম, তখন কি হয়েছিল? না যেহেতু R স্ট্রেনটা রোগ সৃষ্টি করতে পারছিল না, তার কারণে ইঁদুরটি বেঁচে ছিল। ২ নাম্বার যখন আমরা 3S এবং সেটা জীবিত তাকে ইঁদুরের দেহে প্রবেশ করিয়েছিলাম, তখন যেহেতু এটা রোগ সৃষ্টি করছিল, তার কারণে ইঁদুরটা মারা যাচ্ছিল। ৩ নম্বর 3S স্ট্রেন তো আমরা নিয়েছি, কিন্তু সেটা যেহেতু মৃত, তাই এক্ষেত্রেও এ রোগ সৃষ্টি করতে পারছিল না। যার কারণে ইঁদুরটা কিন্তু বেঁচে ছিল। আর ৪ নম্বর যেটা আমরা অনেকবার ধরে ডিসকাস করেছি যে 3S যেটা স্ট্রেন সেটা তো মৃত।
তাহলে এর তো রোগ সৃষ্টি করার কথা নয়। আর যেটা 2R স্ট্রেন সে তো কখনোই রোগ সৃষ্টি করতে পারে না। তাহলে এখানে থিওরিটিক্যালি কিন্তু ইঁদুরটার বেঁচে থাকার কথা ছিল। কিন্তু পর্যবেক্ষণে কি দেখা গেল? না ইঁদুরটি মারা গেল এবং তার সাথে, সাথে ইঁদুরের রক্তে বা মৃত ইঁদুরের রক্তে জীবিত 3S ব্যাকটেরিয়া পাওয়া গেল। এখানে ম্যাজিকটা দেখ, আমরা ইঁদুরের শরীরে কিন্তু জীবিত 3S ব্যাকটেরিয়া প্রবেশই করাইনি। আমরা 3S কে প্রবেশ করিয়েছিলাম মৃত। ঠিক আছে? আর 2R কে প্রবেশ করিয়েছিলাম জীবিত। কিন্তু যখন আমরা মৃত ইঁদুরটার ব্লাডটা টেস্ট করছি, তখন তাতে আমরা দেখতে পাচ্ছি 3S ব্যাকটেরিয়ার জীবিত স্ট্রেন আমরা পাচ্ছি। ক্লিয়ার? এই গেল আমাদের পরীক্ষা পদ্ধতি এবং পর্যবেক্ষণ। নেক্সট, তোরা কিছুটা জায়গা খালি রাখবি। সেখানে আমরা একটা লাইন ডায়াগ্রাম দেবো। কিন্তু তার আগেও এই পরীক্ষার যে পদ্ধতি এবং পর্যবেক্ষণ ছিল, তার থেকে বিজ্ঞানী গ্রিফিথ কি সিদ্ধান্তে এসেছিল সেটা প্রথমে আমরা দেখে নিই। না, সিদ্ধান্ত বা কনক্লুশন। বিজ্ঞানী গ্রিফিথ চতুর্থ পরীক্ষাটির পর্যবেক্ষণের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেননি। মানে যেখানে আমরা ওই জীবিত 2R এবং মৃত 3S তাকে ইঁদুরের শরীরে প্রবেশ করিয়েছিলাম সেটার মিশ্রণকে। তিনি কেবল বলেন কোনো একটি পদার্থ যেটা মৃত 3S স্ট্রেন থেকে জীবিত 2R স্ট্রেনে প্রবেশ করছিল এবং সেই পদার্থটা ওই যে জীবিত 2R স্ট্রেন ছিল সেটাকে জীবিত 3S স্ট্রেন তে রূপান্তরিত করছিল এবং বিজ্ঞানী গ্রিফিথ সেই পদার্থটিকে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল বলে নামকরণ করেন। মানে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছিল জানিস? মৃত 3S এর কাছে ছিল ক্যাপসুল তৈরির জিন। সেই ক্যাপসুল তৈরির যে পার্টিকুলার জিন সেটা প্রবেশ করছিল জীবিত 2R এর শরীরে এবং তারপরে যে জীবিত 2R তার যে নিজস্ব ডিএনএ ছিল তার সাথে ওই ক্যাপসুল তৈরির যে জিনটা সেটা মিক্স হয়ে যাচ্ছিল এবং তার ফলে ওই জীবিত 2R স্ট্রেনটার কাছে চলে আসছিল ক্যাপসুল তৈরির যে ক্ষমতা সেটা এবং তার কারণে ওই 2R স্ট্রেনটার শরীরের বাইরেও তৈরি হচ্ছিল ক্যাপসুল এবং ফলে ওই 2R স্ট্রেনটা রূপান্তরিত হচ্ছিল 3S স্ট্রেনে। ক্লিয়ার? আর লাস্ট পয়েন্ট আমরা দিয়ে দেবো যে অ্যাভেরি ম্যাকলিওড এবং ম্যাককার্টি পরবর্তীকালে চতুর্থ পরীক্ষাটির কারণ ব্যাখ্যা করেন। তারা প্রমাণ করেন যে গ্রিফিথ বর্ণিত ট্রান্সফর্মিং প্রিন্সিপালটি আসলে ডিএনএ। তাহলে এই হলো আমাদের গ্রিফিথের পরীক্ষাটি বর্ণনা করো যে কোশ্চেন ছিল সেটার কমপ্লিট অ্যান্সার। এইবারে তোদেরকে আমি কিছুটা জায়গা খালি রাখতে বলেছিলাম, যেখানে বলেছিলাম আমরা একটা লাইন ডায়াগ্রাম দেবো। তো সেই লাইন ডায়াগ্রামটা কি সেটা দেখ। না, লাইন ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি কি? না আমরা একটা ছোট বক্সের মধ্যে কিছু জিনিস তীরচিহ্ন দিয়ে দিয়ে লিখবো, যেটুকু পড়লেই এক্সামিনার বুঝতে পারবে যে হ্যাঁ তুই গোটা বিষয়টা জানিস। তো সেই লাইন ডায়াগ্রাম কি করে বানাবো? না সবার প্রথমে বাঁদিকে লেখ গ্রিফিথের পরীক্ষা। সেখান থেকে প্রথমে তীরচিহ্ন দিয়ে লেখ ইঁদুর এবং ডিপ্লোকক্কাস নিউমোনি, মানে তার পরীক্ষার যে উপকরণ ছিল সেই দুটো। ঠিক আছে? তারপরে তীরচিহ্ন দিয়ে লেখ ডিপ্লোকক্কাস নিউমোনি, সেখান থেকে তীরচিহ্ন দিয়ে লেখ 2R এবং 3S, মানে ডিপ্লোকক্কাস নিউমোনির দুটো স্ট্রেন ছিল, একটা ছিল 2R আর একটা ছিল 3S। তারপরে আবার তীরচিহ্ন দিয়ে লেখ রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন পরীক্ষা, মানে অ্যাকচুয়ালি এই যে গ্রিফিথের পরীক্ষা সেটাকে আমরা গ্রিফিথের রূপান্তর ভবন পরীক্ষাও বলি, কারণ এই যে পরীক্ষার পুরো প্রসেসটা সেটা কিন্তু এই রূপান্তর ভবনের উপরেই নির্ভর করে হয়েছিল। ঠিক আছে? এরপরে আবার তীরচিহ্ন দিয়ে লেখ মৃত 3S প্লাস জীবিত 2R, মানে ওই পরীক্ষার যে 4 নম্বর স্টেপ ছিল যেখানে আমরা ইঁদুরের শরীরে মৃত 3S এবং জীবিত 2R এর মিশ্রণ প্রবেশ করাচ্ছিলাম এবং সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ইঁদুরটা বেঁচে থাকার কথা ছিল কিন্তু ইঁদুরটা মারা গিয়েছিল। তো সেটাই আমরা ইমপ্লাই বা অ্যারো দিয়ে লিখব যে মৃত ইঁদুর। নেক্সট আমরা লিখব যে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল, মানে গ্রিফিথ এই সিদ্ধান্তেই এসেছিলেন যে কোনো একটা পদার্থ মৃত 3S থেকে জীবিত 2R এর শরীরে যাচ্ছিল এবং সেটাই ওই জীবিত 2R টাকে জীবিত 3S
ব্যাকটেরিয়ায় রূপান্তরিত করছিল এবং গ্রিফিথ সেটার নাম দিয়েছিলেন এই ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। আর লাস্ট লিখে দে অ্যাভেরি ম্যাকলিওড এবং ম্যাককার্টি, মানে গ্রিফিথের পরীক্ষাটাকে আবার এই অ্যাভেরি ম্যাকলিওড এবং ম্যাককার্টি পারফর্ম করেছিলেন এবং সেখান থেকে তারাই প্রমাণ করেছিলেন যে এই গ্রিফিথ যে ট্রান্সফর্মিং প্রিন্সিপালটার কথা বলেছিলেন সেটা অ্যাকচুয়ালি ডিএনএ। তাহলে বোঝা গেল, দেখ এই লাইন ডায়াগ্রামটার মধ্যে তোর কিন্তু পুরো অ্যান্সারের যে মেন বিষয়বস্তু সেটা কিন্তু চলে এসছে। ক্লিয়ার? তোরা যখন রিভাইজ করবি এই কোশ্চেনটার যখন অ্যান্সার মনে মনে রিভাইজ করবি, তখন তোরা যদি এইটুকু জিনিসটাও দেখিস তাহলেও কিন্তু মনে পড়ে যাবে। ক্লিয়ার? নেক্সট এইবারে হচ্ছে যে ওই বললাম যে অ্যাভেরি ম্যাকলিওড এবং ম্যাককার্টি গ্রিফিথের পরীক্ষাটাকে আবার করেছিলেন, তো তারা কিভাবে পরীক্ষাটা করেছিলেন সেটা এইবারে আমরা দেখব। সেটা অলরেডি আমি তোদেরকে বুঝিয়ে দিয়েছি যে ওই যে 4 নম্বর স্টেপের যে মিশ্রণ ছিল, মানে মৃত 3S এবং জীবিত 2R, এই দুটো ব্যাকটেরিয়ার মিশ্রণে তারা 3টে জিনিসকে পৃথক পৃথকভাবে প্রয়োগ করেছিল। প্রথমে প্রয়োগ করেছিল প্রোটিয়েজ, তারপরে দিয়েছিল আরএনএজ, আর আরেকবার দিয়েছিল ডিএনএজ। তাহলে সেটাই আমরা এবারে পয়েন্ট ওয়াইজ দেখব। প্রথমে অ্যাভেরি ম্যাকলিওড ও ম্যাককার্টি তাদের পরীক্ষার জন্য 3টি উৎসেচক ব্যবহার করেছিলেন। কি কি? না প্রোটিয়েজ, ডিএনএজ আর আরএনএজ। ঠিক আছে? নেক্সট, প্রোটিয়েজ কি করছিল? না প্রোটিনকে নষ্ট করে দেয়। নেক্সট, আরএনএজ কি করছিল? না আরএনএ কে নষ্ট করে দেয়। নেক্সট, ডিএনএজ কি করছিল? না ডিএনএ কে নষ্ট করে দেয়। ক্লিয়ার? তাহলে 3টে উৎসেচক প্রোটিয়েজ, ডিএনএজ, আরএনএজ। প্রোটিয়েজ নষ্ট করছে প্রোটিনকে, আরএনএজ নষ্ট করছে আরএনএ কে, আর ডিএনএজ নষ্ট করছে ডিএনএ কে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, মৃত 3S এবং জীবিত 2R এর মিশ্রণে এই উৎসেচকগুলিকে পৃথকভাবে প্রয়োগ করেন। ঠিক আছে? এইবারে এই প্রয়োগ করার ফলে কি কি দেখা গিয়েছিল সেইটা আমরা পড়ব। প্রথমে মৃত 3S এবং সজীব 2R এর মিশ্রণে প্রোটিয়েজ দেওয়া হয়েছিল, যেটা প্রোটিনকে নষ্ট করে দেয়। দেখা গেল এই ক্ষেত্রে 2R ব্যাকটেরিয়াটি 3S এ রূপান্তরিত হচ্ছে, মানে প্রোটিন নষ্ট করে দেওয়া সত্ত্বেও 2Rটা কিন্তু 3S এ রূপান্তরিত হলো। অর্থাৎ রূপান্তর ভবনের জন্য দায়ী পদার্থটি প্রোটিন নয়। ক্লিয়ার? নেক্সট, পুরো বাক্যটা আমরা একই রাখবো, জাস্ট আমরা উৎসেচকের নামটা চেঞ্জ করে দেবো। তাহলে কি বলবো? দেখ, মৃত 3S এবং সজীব 2R এর মিশ্রণে আরএনএজ দেওয়া হলো, যা আরএনএ কে নষ্ট করে দেয়। দেখা গেল এই ক্ষেত্রেও 2R ব্যাকটেরিয়াটি 3S এ রূপান্তরিত হচ্ছে, মানে আরএনএ কে নষ্ট করে দেওয়া সত্ত্বেও 2R কিন্তু 3S এ রূপান্তরিত হলো। অর্থাৎ রূপান্তর ভবনের জন্য দায়ী পদার্থটি আরএনএও নয়। নেক্সট, মৃত 3S এবং সজীব 2R এর মিশ্রণে ডিএনএজ দেওয়া হলো, যা ডিএনএ কে নষ্ট করে। এক্ষেত্রে কিন্তু সজীব 2R ব্যাকটেরিয়া 3S এ রূপান্তরিত হলো না। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারবো? না সিদ্ধান্ত, তাপ প্রয়োগের ফলে মৃত 3S ব্যাকটেরিয়ার ডিএনএ অণুটি অনেকগুলি খণ্ডে ভেঙে যায় এবং যে খণ্ডটি ক্যাপসুল উৎপাদনকারী জিন বহন করে তা সজীব 2R ব্যাকটেরিয়ায় প্রবেশ করে 2R ব্যাকটেরিয়ার ক্যাপসুল সৃষ্টি করে এবং যার কারণে সেটি 3S এ রূপান্তরিত হয়। যেটা আমি একটু আগেই বললাম যে মৃত যে 3S দিয়েছিলাম তার মধ্যে ছিল ক্যাপসুল তৈরির জিন, কারণ যেহেতু ওটা S মানে স্মুথ স্ট্রেন, তাহলে ওর মধ্যে ক্যাপসুল তৈরির জিন ছিল। সেই ক্যাপসুল তৈরির যে জিন সেটা আলটিমেটলি 2R যেটা স্ট্রেন তার ডিএনএ এর সাথে গিয়ে যুক্ত হয়েছিল এবং তার ফলে ওই 2R এর বাইরেও একটা ক্যাপসুল তৈরি হচ্ছিল। তখন আমরা বলছিলাম যে 2R স্ট্রেনটা 3S স্ট্রেনেতে রূপান্তরিত হয়েছে। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের অ্যাভেরি ম্যাকলিওড এবং ম্যাককার্টির পরীক্ষা।
নেক্সট লাস্ট আরেকটা কোশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে যে রূপান্তর ভবনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে এতক্ষণ ধরে আমরা যে রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন পড়লাম তার প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? ১ নাম্বার, এই পদ্ধতিটি কোষমুক্ত মানে সেল ফ্রি অবস্থায় সম্পন্ন হয়। অর্থাৎ দাতা কোষের নগ্ন ডিএনএ গ্রহীতা কোষে প্রবেশ করে। আমরা অলরেডি বলেছি যেটা এস স্ট্রেন ছিল মানে 3S, তার ডিএনএটা প্রথমে কোষের বাইরে যে মাধ্যম ছিল মানে জল বা যেকোনো মাধ্যম ছিল সেই মাধ্যমে আসবে, সেখানে ডিএনএটা খন্ডে খন্ডে ভাঙবে এবং একটা নির্দিষ্ট খণ্ড ওই 2R এর শরীরে প্রবেশ করছিল। ঠিক আছে? তাহলে আমরা বলছি যে রূপান্তর ভবন প্রক্রিয়াটি কোষ মুক্ত অবস্থায় ঘটে মানে কোষের কোনো প্রয়োজন হয় না। নেক্সট পয়েন্ট, দাতা কোষটির তাপ প্রয়োগে মৃত্যু বা বিদারণের ফলে ডিএনএ অণু মুক্ত হয়। অ্যাকচুয়ালি কি হয় যে আমরা ওই যে 3S স্ট্রেন পড়ছিলাম সেটার যে ক্যাপসুল ছিল সেটাকে প্রথমে আমাদের নষ্ট করতে হবে। তবেই ওর মধ্যে যে ডিএনএটা ছিল সেটা ওর শরীরের বাইরে বেরিয়ে আসবে। সেটাই এখানে বলছে যে তাপ প্রয়োগ করে যদি আমরা ওইটাকে মেরে ফেলি বা তার শরীরটাকে ফাটিয়ে দিই, ওই বিদারণ মানে ফাটিয়ে দেওয়া, তবেই কিন্তু ওর ডিএনএটা শরীরের বাইরে বেরিয়ে আসবে। নেক্সট পয়েন্ট, দাতা কোষের ডিএনএ অণু গ্রহীতা কোষের ডিএনএ অণুর সঙ্গে যুক্ত হবার পর রূপান্তর ভবন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। অবশ্যই যখন 3S এর ডিএনএ এর একটা অংশ বা জিন এর একটা অংশ 2R এর ডিএনএ এর সাথে যুক্ত হচ্ছিল, তারপরেই আমরা বলছিলাম যে রূপান্তর ভবন সম্পন্ন হয়েছে বা কমপ্লিট হয়েছে। নেক্সট পয়েন্ট, রূপান্তর ভবনের ফলে দাতা কোষের ডিএনএ অণুর মাধ্যমে গ্রহীতা কোষটিতে নতুন বৈশিষ্ট্যের সূচনা হয় এবং এই বৈশিষ্ট্য বংশানুক্রমে পরিবাহিত হয়। মানে কিচ্ছু না, ওই যে বললাম 3S স্ট্রেন থেকে যে ক্যাপসুল তৈরির যেটা জিন ছিল সেটা 2R এর শরীরে প্রবেশ করছিল এবং 2R কে একটা নতুন বৈশিষ্ট্য বা একটা নতুন ক্ষমতা দিচ্ছিল, সেটা ছিল ওই ক্যাপসুল তৈরির ক্ষমতা। এবং সেটা ওই 2R যে পেল ওই ক্ষমতাটা, তার থেকে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো পরবর্তীকালে প্রজননের মাধ্যমে তৈরি হবে, তাদের মধ্যেও কিন্তু এই ক্ষমতাটা থাকবে। অর্থাৎ এই বৈশিষ্ট্য বংশানুক্রমে পরিবাহিত হবে। আর লাস্ট পয়েন্ট, স্বাভাবিকভাবে রূপান্তর ভবনের হার অত্যন্ত কম। মানে এইরকম জিনিস নয় যে তুই ২ টো ব্যাকটেরিয়াকে একটা কোনো মাধ্যমের মধ্যে ফেলে দিলি তাহলেই রূপান্তর ভবন হয়ে যাবে। রূপান্তর ভবন কিন্তু একটা জটিল প্রক্রিয়া। তাই সাধারণভাবে কিন্তু রূপান্তর ভবনের হার অত্যন্ত কম। যদি আমাদেরকে জোর জবরদস্তিভাবে রূপান্তর ভবন করতে হয়, তাহলে আমাদেরকে নির্দিষ্ট কিছু এক্সপেরিমেন্টাল সেটআপ করতে হবে। মানে নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হবে, নির্দিষ্ট পিএইচ রাখতে হবে। তবেই কিন্তু রূপান্তর ভবনের হারটা বাড়বে। ক্লিয়ার? তাহলে রূপান্তর ভবনের বৈশিষ্ট্যগুলো কি, কি ছিল? ১ নাম্বার, এটা কোষ মুক্ত অবস্থায় ঘটে। ২ নাম্বার, যে ডিএনএটা দেবে মানে আমাদের এই পরীক্ষার যে 3S ছিল তাকে তাপ প্রয়োগ করে মেরে ফেলতে হবে বা তার শরীরটাকে ফাটিয়ে বা বিদারণ করে দিতে হবে। ৩ নাম্বার, যে ডিএনএটা দেবে তার একটা অংশ যে নেবে তার ডিএনএর সাথে যুক্ত হবার পরেই আমরা বলব যে রূপান্তর ভবন প্রক্রিয়াটি কমপ্লিট হয়েছে। ৪ নম্বর, যে ডিএনএটা পেল তার শরীরে প্রবেশ করার পরে সেটা কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য দেবে ওই ব্যাকটেরিয়াটাকে। আর ৫ নম্বর, যে রূপান্তর ভবনের হার স্বাভাবিকভাবে কিন্তু অত্যন্ত কম হয়। তো আজকে এই পর্যন্তই। আমরা তাহলে এই ভিডিওতে ১ম এ গ্রিফিথের পরীক্ষা পড়লাম। তার সাথে রিলেটেড অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি এর পরীক্ষা পড়লাম এবং রূপান্তর ভবনের কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখলাম। তো থ্যাংক ইউ। আর তোদের জন্যে আরেকটা ছোট্ট জিনিস যে আমার একটা ছোট্ট WhatsApp গ্রুপ আছে, যার চার্জ খুবই কম, ₹99 পার মান্থ, মানে প্রত্যেক মাসে 99 মানে ৳৯৯ করে। এবং সেই গ্রুপ বা ব্যাচেতে আমি তোদেরকে ডেইলি একটা করে টার্গেট দেবো যে আজকে এই চ্যাপ্টারটা বা আজকে এই পেজ থেকে এই পেজ পর্যন্ত পড়তে হবে বা কোনো একটা টপিকের নাম বলে দেবো। সেই টপিকে যে সমস্ত ডাউট তোদের থাকবে সেগুলোকে তোরা ওই গ্রুপের মধ্যে লিখবি এবং সেই দিনের মধ্যে সেটার সলিউশন দেওয়া হবে। এবং আমি যা, যা ক্লাস YouTube এ পড়াচ্ছি বা আরো এক্সট্রা অনেক কিছু ক্লাসের নোট
আমি সেখানে পিডিএফ হিসাবে প্রোভাইড করব। তার সাথে সাথেও তোদের পড়াশোনা রিলেটেড যা কিছু সমস্যা আমি তোদেরকে গাইডেন্স দেওয়ার চেষ্টা করব আমার পক্ষে যতটা সম্ভব হবে। তো তোরা যদি এফোর্ড করতে পারিস তাহলে এই ভিডিওর নিচে বা যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করিস। আমি সেখানে তোদেরকে নাম্বারটা শেয়ার করে দেবো। তোরা সেখান থেকে পেমেন্ট করে এনরোল করে নিতে পারবি। তো আজকের জন্য এইটুকুই। আ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। তোরা দেখছিলি দীপান্ত স্টাডি হাব।